বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা দেখো সপ্তম অধ্যায়ের একটা ক্লাস করেছি, আজকে আমরা বাকি অংশটা পড়ব। তো দেখো সপ্তম অধ্যায়টা ছিল হচ্ছে পৃথিবী ও মহাকর্ষের উপর। তো আমরা পার্ট 3 পর্যন্ত আগের ক্লাসে করেছি, এখন হচ্ছে পার্ট 4 করবো আজকে। দেখো পার্ট 4 হচ্ছে ভর ও ওজন। দেখো এই দুটো শব্দের সঙ্গে আমরা কিন্তু খুব পরিচিত, তাই না? তো দৈনন্দিন জীবনে দেখো যে আমরা যখন যে কোনো কিছুরই বলি যে এটার ওজন কত, এটার ভর কত, তাই না? কিন্তু ওজন এবং ভর যে কি এই সম্পর্কে কিন্তু আমাদের ক্লিয়ার ধারণাটা নাই। আমরা আসলে এখানে একটা জিনিস ভুল করি, সে কি ভুল করি সেটাই আমরা আজকে শিখবো। খেয়াল করো, যখন আমরা বলি কবিরের ওজন 90 কিলোগ্রাম, ঠিক আছে? তো কবিরের ওজন হচ্ছে 90 কিলোগ্রাম বা কেজি, ঠিক আছে? তাহলে 90 কেজি। তো 90 কেজি যখন আমরা বলি তখন দেখো যে আমরা আসলে বোঝাই যে কবিরের দেখো দেহের ভর হচ্ছে 90 কেজি। তাহলে এই 90 কেজি ওজনই বলতেছি, কিন্তু তাহলে কিন্তু ওজন ওজন বললেও এটা আসলে কিন্তু ভর, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যখন 50 কেজি চাউলের বস্তা কিনি তখন আমরা আসলেই দেখো ওই বস্তার চাউলের ভর হচ্ছে 50 কেজি বুঝি, ঠিক আছে? কিন্তু দেখো বস্তার বস্তার চাউল দেখো ওজন বোঝায় না। তার মানে আমরা যদি চাউল নিয়ে আসি 50 কেজি ওজনের একটা বস্তা, আমরা বলি যে 50 কেজি ওজনের একটা বস্তা আনলাম, ওজন কিন্তু বলি, তাই না? কিন্তু আসলে কিন্তু 50 কেজি ভরের বস্তা কিনা হলো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ভর পরিমাপ করা হচ্ছে 50 কেজি, ঠিক আছে? ওজন কিন্তু ভিন্ন জিনিস, ওজন কি সেটাও কিন্তু আজকে আমরা শিখবো। কিন্তু আমরা বলার সময় একটা জিনিসই কিন্তু সবসময় ভুল করি যে 50 কেজি, আমরা যখন বলি যে আমার এতটুকুর ওজন এত কেজি, ঠিক আছে? তো আসলে এত কেজি ওজনটা বলা মানে এত ওজন বলা যাবে না, এটা বলতে হবে ভর এত কেজি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে পদার্থবিজ্ঞানের ভর এবং ওজন সম্পর্কে দেখো পৃথক দুইটি রাশি। দৈনন্দিন জীবনে আমরা দেখো ওজন কথাটাকে অপব্যবহার করি, ঠিক আছে? যা যা একে দেখো ভুল অর্থে বোঝাই, ঠিক আছে? আচ্ছা, আসলে দেখো আমরা কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ওজন বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, তবে দেখো ভর ও ওজনের দেখো পার্থক্য কি, এখন আমরা জানবো হচ্ছে ভর এবং ওজনের পার্থক্য কি। এখন দেখো যে ভর কি সেটা আমরা প্রথম জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভর ও ওজনের পার্থক্য কি। প্রথমে আছে দেখো ভর কি এটা জানবো। প্রত্যেক দেখো বস্তুই পদার্থ দিয়ে গঠিত, তাই তো? ধরো আমার এই মার্কার পেনটা, তাই না? এটাও কিন্তু একটা পদার্থ দিয়ে গঠিত, তাই তো? এই পদার্থ, এর ভিতরে কি কি পদার্থ আছে তার পরিমাণটাই কিন্তু এর ভর, ঠিক আছে? তাহলে দেখো ভর হচ্ছে কোনো বস্তুর পদার্থের মোট পরিমাণ। তাহলে পদার্থের বস্তুর পদার্থের মোট পরিমাণ হচ্ছে ভর। ওকে, তাহলে ভর হচ্ছে বস্তুর পদার্থের মোট পরিমাণ। তাহলে এই যে বস্তুটা, এর যে যে পদার্থ, যেটুকু পদার্থ দিয়ে তৈরি হয়েছে, যতটুকু পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এইটাই হচ্ছে এই বস্তুটার ভর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে বস্তুর ধর্ম এর অবস্থান, আকৃতি এবং গতি পরিবর্তনের জন্য দেখো পরিবর্তিত হয় না, ঠিক আছে? আচ্ছা, যে যে পরমাণু ও অণু নিয়ে দেখো পদার্থটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর দেখো বস্তুটির ভর নির্ভর করে। ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কি কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে বেশি বেশি ভরকে আমরা কিভাবে মাপি? মেট্রিক টনে মাপি, তাই না? তাহলে 1000 কেজি কেজি সমান সমান 1 মেট্রিক মেট্রিক টন। সংক্ষেপে কিন্তু এটাকে টনও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1000 কেজিতে 1 মেট্রিক টন, ঠিক একইভাবে 1000 গ্রাম 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 সমান সমান 1 কেজি বা কিলোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো হিসাব করতে হবে। যদি আমরা ছোট এককের কোনো কিছু মাপি তাহলে গ্রামে মাপতে হয়, আর যদি বড় এককের মাপা হয় তাহলে মেট্রিক টন বা টন হিসাব করেই মাপা হয়, ঠিক আছে? তাহলে আমরা ভর সম্পর্কে কিন্তু পুরো ধারণাটা পেয়ে গেলাম যে পদার্থের মানে ওই বস্তুর পদার্থের দেখো মোট পরিমাণটাই হচ্ছে কি
ভর। আচ্ছা, এখন ওজন সম্পর্কে আমরা এখন পড়বো, ঠিক আছে? তাহলে ওজনটা কি সেটা এখন আমরা জানবো। ওজন, দেখো যে ওজন কি? ওজন হচ্ছে, দেখো আমরা জানি যে কোনো বস্তুকে দেখো উপর দিকে ছুড়ে দিলে ভূমিতে ফিরে আসে, তাই না? এটা যদি আমি উপরে চেলে দিই, এটা কিন্তু মাটিতে আবার ফিরে আসবে। দেখো এটা ঘটে বস্তুর দেখো ওজনের জন্য, যা একে পৃথিবীর দিকে টানে, ঠিক আছে? তার মানে ওজনের কারণেই কিন্তু একে পৃথিবীর দিকে টানছে। পৃথিবী দেখো অভিকর্ষ বলের কারণেই দেখো এটা ফিরে আসে। তাহলে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে কিন্তু এটা ফিরে আসে। আগের ক্লাসে আমি বলছিলাম যে অভিকর্ষ টানের কারণে কিন্তু যে কোনো বস্তু উপর থেকে নিচেই পড়ে, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এইটার সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে কি বলতে হবে? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। তাহলে পৃথিবীর কোন বস্তুকে দেখো পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে, ঠিক আছে? দেখো কোনো বস্তুর ভর যদি m হয়, একটু গাণিতিকভাবে আমরা বিষয়টা বুঝি। দেখো কোনো বস্তুর ভর যদি m হয় এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা, ঠিক আছে, যদি g হয়, হ্যাঁ, তাহলে অভিকর্ষ ত্বরণ g যদি হয়, তাহলে এই বস্তুর ওজন w সমান হবে কি mg। তার মানে ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলই হচ্ছে ওজন, ঠিক আছে? ওজন হচ্ছে ওয়েট w। আচ্ছা, তাহলে এখন দেখো যে ওজনের একক হচ্ছে বলের এককের একই, বলের একক যেটা সেটি হচ্ছে ওজনের একক, সেটা হচ্ছে কি? দেখো নিউটন। তোমরা ওজন নির্ণয় করার পরে একক লিখে দেওয়া হচ্ছে নিউটন, যেরকম ওখানে হচ্ছে ভরের একক লিখছিলাম আমরা কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে পৃথিবী পৃষ্ঠে দেখো 10 কেজি ভরের বস্তুর ওজন হবে কি হবে? 10 কেজি ভরের একটা বস্তু, তার ওজন কতটুকু হবে সেটা। তাহলে ডাব্লিউ সমান কি এম জি। তাহলে এম এর মান 10 কেজি, হ্যাঁ 10 কেজি, আর জি এর মান সবসময় দেখো ধ্রুবক 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে দেখো 98 নিউটন বলতে হবে এটা একক, হ্যাঁ নিউটন। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো তোমাদের। এখন দেখো যে ওজন নির্ণয় করা হয়েছে স্প্রিং নিক্তির সাহায্যে, ঠিক আছে? ওজন, ভরের এবং ওজনের মধ্যে দেখো সম্পর্কটা কি সেটা এখন আমরা পড়বো। দেখো আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে ভর, ঠিক আছে? ভর হচ্ছে একটি ধ্রুবক রাশি যা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে দেখো পরিবর্তিত হয় না। তাহলে ভর কিন্তু পরিবর্তিত হবে না, পৃথিবীর যেখানে নিয়ে যাওয়া হবে তার ভর কিন্তু একই থাকবে, ঠিক আছে? 75 কেজি ভরের একজন মহাশূন্যচারী ভর চাঁদে কিংবা পৃথিবী বা চাঁদের পথেও দেখো 75 কেজি থাকবে। তাহলে 75 কেজি ভরের একজন মানুষ যেখানেই যাক তার ভর কিন্তু কি থাকবে? 75 কেজি থাকবে। মহাশূন্যচারী দেখো যতটুকু পদার্থ দিয়ে তৈরি তার স্থান পরিবর্তনের ফলে কোনো পরিবর্তন হচ্ছে না বলেই তার ভর সর্বত্রই অপরিবর্তিত থাকতেছে, ঠিক আছে? কারণ এই মার্কারটা আমি এখানে ধরে রেখেছি, যতটুকু এর পদার্থ আছে এটা যদি আমি চাঁদে নিয়ে যাই তাও ততটুকু থাকবে, মহাশূন্যে নিয়ে যাই তাও তো, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলেও কিন্তু একই থাকবে। তাহলে এর ভর কিন্তু পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে ভর হচ্ছে অপরিবর্তিত, ঠিক আছে? সব জায়গায় একই থাকবে। আচ্ছা, যেহেতু দেখো বস্তুর ভর একটি দ্রব্যরাশি, সুতরাং বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, ঠিক আছে? তাহলে বস্তুর ওজনটা কি? ওজনটা হচ্ছে এম এবং জি এর গুণফল। তাহলে এম তো নির্দিষ্ট আর জিটা কিন্তু নির্দিষ্ট না, এটা আমরা গত ক্লাসে কিন্তু পড়েছি। পৃথিবী পৃষ্ঠেও কিন্তু জি এর মান ভিন্ন ভিন্ন হয়, যেখানে মেরুতে একরকম, তারপরে
মেরু মেরু অঞ্চলে একরকম, আর হচ্ছে বিষুবীয় অঞ্চলে কিন্তু আরেক রকম, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হয়, কিন্তু সেটা অনেক বেশি না, অল্প পরিমাণের ভেরিয়েশন হয়। কিন্তু আরও যদি আমরা উপরে উঠি বা আরও যদি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে নিচে যায়, তাহলে কিন্তু জি এর মান হেরফের হবে, ঠিক আছে। এমনকি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত তোমরা বলতে পারো? পৃথিবী যদি হয় এটা এবং কেন্দ্রে জি এর মান কত? 0। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। আর যদি পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে আমরা নিয়ে যাই, তাহলে সেখানে যে কি ওই বস্তুর ওজন কত হবে বলতে পারো তোমরা? দেখো যে তুমি 75 কেজি ওজনের মানে ভরের একটা বস্তুকে নিয়ে গেলে পৃথিবীর কেন্দ্রে, তাহলে আমরা ভর এম সমান সমান দেখলাম 75 কেজি ভর। আর যদি আমরা ডাব্লু বের করি, তাহলে ডাব্লু সমান সমান কি এমজি। তো এম হচ্ছে 75, আর এর সঙ্গে জি এর মান পৃথিবীর কেন্দ্রে কত? 0। তাহলে এই বস্তুটা কিন্তু 0, তার মানে কি ওই বস্তুটার কিন্তু কোনো ওজন থাকবে না। কোথায়? পৃথিবীর কেন্দ্রে। আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 কেন? এটারও উত্তরটা হচ্ছে কি, দেখো আসলে এসে জিটা কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তার মানে অভিকর্ষ বলের টানে যে ঘটনাটা ঘটে। তাহলে যখন পৃথিবীর কেন্দ্রেই নিয়ে যাচ্ছে, তখন আর ওকে টানবে কেন? কোথাও কোনো টান থাকবে না, যে কারণে কি অভিকর্ষ ত্বরণের মান জি এর মান কত থাকবে? 0 থাকবে পৃথিবীর কেন্দ্রে। এবং যে কোনো বস্তুকে নিয়ে গেলে তার ভর কিন্তু ওখানে যাই থাক, ওজন হয়ে যাবে 0। ব্যাপারটা সবসময় তোমরা খেয়াল রাখবে। এরপরে দেখো জি এর মান যদি কম বেশি হয়, তাহলে কিন্তু ওজনও হচ্ছে কম বেশি হবে, ঠিক আছে। এই সূত্র মতে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করব। দেখো যে চাঁদে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে কি ঘটে জানো তোমরা? দেখো 1/6 অংশ 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 হয়ে যায়। তার মানে কি 6 দিয়ে ভাগ করা হয়ে যাবে। কি যদি পৃথিবী পৃষ্ঠের চেয়ে চাঁদে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই বস্তুর জি এর মান অভিকর্ষ ত্বরণ 1/6 অংশ মানে 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা একটা ব্যাপার খেয়াল করি, আমাদের পৃথিবী পৃষ্ঠে কত? 9.8, ঠিক আছে, 9.8, 9.8। এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে হচ্ছে জি এর মান, খেয়াল করো কিন্তু। আর সেইটাকে 1/6 অংশ যখন হয়ে যাচ্ছে, তখন ওইখানে যে আমার অভিকর্ষ ত্বরণটা কত হচ্ছে সেটা খেয়াল করো। তাহলে এটাকে আমরা ভাগ করলে কত পাচ্ছি? 1.63, ঠিক আছে। তাহলে 1.63। যদি 1 কেজি একটা ভরের কোনো বস্তুকে আমরা নিয়ে যাই, তাহলে এরকম, তাহলে ওইখানে কিন্তু আমাদের এই জি এর মান কমে এত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে যদি তোমাকে বলা হয় যে এই পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ভর হচ্ছে 50 কেজি, 50 কেজি, খেয়াল করো, এই বস্তুটাকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠের ওজন নির্ণয় করি, তাহলে কি হচ্ছে? এম সমান সমান 50 কেজি, তাই না? তাহলে এম এর মান হচ্ছে 50 কেজি হবে, আর জি এর মান কত হবে? 9.8। তাহলে এত ইন্টু 9.8, তাহলে এটা নিউটন, এত নিউটন। এটা কিন্তু পৃথিবী পৃষ্ঠের জন্য। কিন্তু যদি আমরা বলি যে এই বস্তুটাকে চাঁদে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে কি করতে হবে? 1/6 দ্বারা এটাকে আবার ভাগ করতে হবে। কারণ কি তোমার এই জি এর মান কিন্তু পৃথিবী পৃষ্ঠের থেকে চাঁদে নিয়ে গেলে কিন্তু কি হয়ে যাবে? 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তার মানে এই 1/6 দ্বারা এখানে গুণ করতে হবে, গুণ করে এত নিউটন হয়ে যাবে, নিউটন। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কিনা আবারও শোনো ব্যাপারটা, যে তোমার যে বস্তুটাকে পৃথিবী পৃষ্ঠে ওজন করা হচ্ছে, তার ওজন নির্ণয় করতে গেলে জি এর মান থাকবে 9.8। কিন্তু এইটাকে যখন আমরা চাঁদে নিয়ে যাচ্ছি, চাঁদে নিয়ে গেলে তখন কি হচ্ছে? 1/6 মানে 6 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে জি এর মান। আর জি এর মান 6 ভাগের 1 ভাগ হওয়া মানেই তার ওজনটাই কিন্তু 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ওখানে গেলে কিন্তু অনেক পাতলা মনে হবে সেই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা তোমরা মনে হয় বুঝতে পেরেছো, তাই না? আর এই ভেরিয়েশনটা দেখো যে জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হওয়ার কারণেই কিন্তু কম বেশি হয়। আচ্ছা, এবার খেয়াল করো, পৃথিবীর দেখো বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, তাই তো? তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু অভিকর্ষ ত্বরণ বিভিন্ন রকমের। সেটা দেখো ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে, আমরা এটা আগেই পড়েছি যে পৃথিবী যেহেতু গোল না, সেহেতু ভূপৃষ্ঠের হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু জি এর মান বিভিন্ন রকম হবে, ঠিক আছে। পৃথিবীর আকৃতি বিভিন্ন রকম হওয়ার কারণে কিন্তু জি এর মান বিভিন্ন রকম হচ্ছে। পৃথিবীর দেখো আহ্নিক গতির জন্যও কিন্তু জি এর মান পরিবর্তিত হবে। ভূপৃষ্ঠে দেখো থেকে উচ্চতর কোনো স্থানে, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা পাহাড়ের উপরে উঠি, তাহলে সেখানে কিন্তু জি এর মান হেরফের হবে এবং জি এর মান সেখানে কমে যাবে, ঠিক আছে। পৃথিবীর দেখো অভ্যন্তরে কোনো স্থানে, এখন যদি মাটি
খুঁড়ে যদি আমরা ওই নিচের হচ্ছে খনিষ্ঠ উত্তোলন করতে যাই, সেখানে কিন্তু জি এর মান কি কমে যাবে, তাই তো? কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে ওটা আরও বেশি চলে যাচ্ছে আমরা, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে মূলত হচ্ছে এই জি এর মানের হেরফের হওয়ার কারণেই কিন্তু ওজনের হেরফের হবে। তো এখন আসো আরেকটা মজার জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে বাস্তব জীবনে কিন্তু আমরা দেখি, কিন্তু আসলে ওইভাবে তোমরা অনুভব করেছো কিনা একটু খেয়াল করে দেখো। আমরা লিফট ও মহাশূন্যে ওজনের দেখো তারতম্য, মানে ওজনহীনতা, হীনতা, খেয়াল করো ওজনহীনতা, এই হীনতা কি, ঠিক আছে? ওজনহীন মনে হওয়াটা কি? এখন খেয়াল করো যে আমরা যখন লিফটে উঠি তখন কি ঘটে আমাদের মূলত। লিফটে উঠলে দেখো যে লিফটের উপরে যখন তুমি যে দাঁড়াচ্ছ, তো লিফটের উপর দাঁড়ানো আর এমনি স্বাভাবিক জায়গায় দাঁড়ানো কিন্তু একই। আমি যেখানে দাঁড়িয়ে আছি বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো, একটু খেয়াল করে দেখো যে তুমি কিন্তু ভূপৃষ্ঠে মাটির উপরে কিন্তু বল প্রয়োগ করতেছো, তাই না? তোমার ওজন দ্বারা বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? আর মাটি হচ্ছে কি করতেছে, সে বিপরীতমুখী ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে, তাই তো? তাহলে আমরা হচ্ছে চাচ্ছি নিচের দিকে যেতে, আর মাটি চাচ্ছে উপর দিকে বল প্রয়োগ করতে। সে বিপরীতমুখী বল কিন্তু প্রয়োগ করতেছে, যে কারণে আমরা কি করতে পারছি, একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছি, তাই তো? কিন্তু আমাদের মাটির নিচের থেকে যদি বা মানে মাটির কোনো কিছু না থাকতো, তাহলে কি করতাম, আমরা নিচের দিকে কিন্তু পড়ে যেতাম, তাই তো? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, যখন আমরা লিফটের উপরে যে দাঁড়াই, ঠিক লিফট স্টপ মানে স্টপ অবস্থায় আছে, এই অবস্থায় দাঁড়ালে কি করি আমরা, আমাদের ওজন দ্বারা নিচের দিকে বল প্রয়োগ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো লিফট কি করে, বিপরীতমুখী বল প্রয়োগ করে আমাদেরকে ধরে রাখে, ঠিক আছে? আর এইটার হচ্ছে ওখানে কি সমন্বয় থাকার কারণে আমরা কিন্তু আমাদের ওজন ওখানে থাকে, ঠিক আছে? জি এর মান ওখানে আছে তাই ওখানে থাকছে। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে জি মানে লিফটটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো নিচের দিকে যখন চলতেছে, যদি যে বলে আমাদেরকে অভিকর্ষ ত্বরণে আমাদেরকে টানতেছিল পৃথিবী, সেই একই অভিকর্ষ ত্বরণে যদি আমরা নিচের দিকে যেতে থাকে লিফটটা, তাহলে কিন্তু তখন আমাদের কি টানটা আর কাজ করবে না। টানটা যদি কাজ না করে, তাহলে কি আমাদের নিজেদের কাছে মনে হবে আমাদের ওজন নাই, ওজনহীন, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? আবারও খেয়াল করো যে লিফটের উপর দাঁড়ানোর পরে লিফটটা যখন নিচের দিকে যাবে, তো নিচের দিকে যাওয়ার সময় যে বলে যে ও দ্বারা অভিকর্ষ ত্বরণ দ্বারা পৃথিবীর টানতেছিল আমাদেরকে, সেই একই টানে যদি পৃথিবীর থেকে আমরা নিচের দিকে পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের কি হবে, নিজেদেরকে ওজনহীন মনে হবে। তো এই ঘটনাটা ঘটতে গেলে আসলে কি হতে হবে সেটা কি জানো? লিফট যদি স্লো গতিতে চলে বা হয়, তাহলে কিন্তু ফুললি আমরা হচ্ছে ওজনহীন হব না। এখানে কি করতে হবে, যদি লিফটটা কোনো কারণে ছিঁড়ে যায় বা লিফটের হচ্ছে ওই যে দড়ি থাকে, এটা যদি কেটে যায়, রশিটাকে এটা কেটে যায়, তখন কিন্তু আমরা মুক্তভাবে নিচের দিকে যখন পড়তে থাকবো, তখন কিন্তু আমাদেরকে ওজনহীন মনে হবে, ঠিক আছে? তখন আমরা একবারে পুরাই হচ্ছে যে বলে টানতেছিল সেই বলেই আমরা পড়তেছি, সুতরাং এখানে ওজনহীন মনে হবে। আর ঠিক উল্টাভাবে আমাদের আরেকটা ঘটনা ঘটে, যখন আমরা উপর দিকে উঠি, ঠিক আছে? উপর দিকে উঠি তখন কিন্তু দেখো বিপরীতমুখী নিচের দিকে টানতেছিল, সেই বলকে অতিক্রম করে আরও উপর দিকে আমাদের যখন উঠতে হবে, তখন নিজেদেরকে বেশি ওজন মনে হবে, ঠিক আছে? তো এই ঘটনাটাই কিন্তু লিফটের ভিতরে ঘটে, ঠিক আছে? তো মানে যে বলেছে যে অভিকর্ষ ত্বরণে আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে, আর সেই একই অভিকর্ষ টানে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে কি হবে, এই দুটোর সমান হচ্ছে জিরো হয়ে যাবে। জি এর মান সেখানে আমরা কি পাবো, জিরো পাবো। আর জি এর মান জিরো পালেই কি আমাদের ওজন থাকবে না, ভরের সঙ্গে গুণ করলে এটা ওজনহীন হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত হচ্ছে লিফটের ব্যাপারটা, ঠিক আছে? তো এখন তোমরা কি করবে দেখো, এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু হয়ে গেল, সপ্তম অধ্যায় আমরা এখন শেষ করে ফেললাম। আমাদের সামনে আর হয়তো বা দুটো অধ্যায় আছে, ও দুটো অধ্যায় আমরা পরে পড়বো। তো তোমাদের একটু খেয়াল করো, আমি বলে দিই ভালো করে যে তোমরা আগামী যে ক্লাসটা আমাদের আছে, সেই ক্লাসটা বৃহস্পতিবারে, তো বৃহস্পতিবারের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা পরীক্ষা দিব। পরীক্ষা দিব কোন অধ্যায়ের উপরে খেয়াল করো, আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে কিন্তু পরীক্ষা দেয়নি। ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ের উপরে তোমাদের আগামী বৃহস্পতিবার, বৃহস্পতিবার পরীক্ষা হবে, ঠিক আছে? মূল্যায়ন, এটা অনলাইন মূল্যায়ন। আর অনলাইন মূল্যায়নে কি থাকবে প্রশ্ন দেখো, যে 25 মার্কের বহু নির্বাচনী থাকবে 25 মার্ক। এখন আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই যে এই 25 মার্কের পরীক্ষাটা কিভাবে হবে। এটা গুগল ফর্মে আমি প্রশ্ন করব এবং গুগল ফর্মে তোমাদেরকে পরীক্ষা নিব। তোমরা একেবারে টাইম মতো সকাল 10টায় তোমাদের 9:30টায় ক্লাস আছে, যদি 9:30টায় ক্লাস হয় তাহলে 9:30টায় তোমরা প্রশ্ন পেয়ে যাবে,
10টায় ক্লাস থাকলে 10টায় প্রশ্ন পেয়ে যাবে। এবং তোমরা কি করবা, 25 মিনিটের ভিতরে এটা অ্যান্সার করতে হবে। সেই 25 মিনিটেই কিন্তু অ্যান্সার করতে হবে। সময় যদি চলে যায় তখন কিন্তু তুমি আর অ্যান্সার করতে পারবে না। তাহলে 25 মিনিটে অ্যান্সার করে সাবমিট বাটন থাকবে, এবং সাবমিট বাটনে তোমরা ক্লিক করলে তখন হচ্ছে কি তোমরা অটোমেটিক্যালি এই রেজাল্টটা জমা হয়ে যাবে আমার এখানে শিটেই জমা হয়ে যাবে, এবং সেই রেজাল্টটা তোমরা ওখানে স্কোরও দেখতে পারবা। ঠিক আছে, তুমি কত পেয়েছো সেটা ভিউ স্কোরে যে দেখতে পারবে। ঠিক আছে, তো এই পরীক্ষাটা হচ্ছে আমরা এইভাবে অনলাইনে কিন্তু পরীক্ষা দিব। আর আগামী সোমবার তোমাদের আবার ক্লাস আছে। হ্যাঁ, আগামী সোমবারে ক্লাস আছে। ওই সোমবারে আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ের উপর পরীক্ষা দিব। এই যে অধ্যায়টা এখন শেষ করলাম, ঠিক আছে, তাহলে পরের সোমবার কিন্তু এটা সোমবার। হ্যাঁ, তো এই সোমবারে হচ্ছে আমরা সপ্তম অধ্যায়ের উপরে পরীক্ষা দেবো। আর এইবার পরীক্ষা দেবো হচ্ছে কিসের উপরে, দেখো ষষ্ঠ অধ্যায়ের উপরে। তাহলে এখানে 25 মার্কের পরীক্ষা, পরেরটাও কিন্তু 25 মার্কের। একইভাবে গুগল ফর্মে আমি তোমাদের পরীক্ষাটা নিব। ঠিক আছে, তো অনলাইনে তুমি 25 মিনিট পরীক্ষা দেবে, এবং সাথে সাথে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে যে তোমাদের কি হয়েছে রেজাল্ট। ঠিক আছে, তো এইভাবে তোমরা প্রিপারেশন, আর আমি গ্রুপে তোমাদের এই বিষয়টা জানিয়ে দেবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের ভিতরে তোমরা এটা জানিয়ে দিবা যে আগামী হচ্ছে বৃহস্পতিবারে রাকিব স্যার পরীক্ষা নিবে ষষ্ঠ অধ্যায়ের উপরে। ঠিক আছে, এটা জানিয়ে দিবে। আর এই ব্যাপারে, পরীক্ষা দেওয়ার ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে যে বুঝতে পারছো না বা বুঝতে পারবা না, এরকম হলে আমাকে তুমি আগের থেকে কল করবে। আর সম্ভব হলে আমি তোমাদের দেখি একদিন জুমে তোমাদের অ্যাড করে মানে এই প্রক্রিয়াটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।